আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় জীবনমুখী হার্ট ফেইলিওর। কথাটা হয়তো বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত বিভ্রান্তিটা থাকবে না ইনশাআল্লাহ। আমি জীবনের কিছু ফেইলিওরের সাথে হার্ট ফেইলিওরের তুলনা করব আজকে। বেসিক্যালি হার্ট ফেইলিওরের মেকানিজম নিয়ে আলোচনা করব। হার্ট ফেইলিওরের মেকানিজম সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে হার্ট ফেইলিওর জিনিসটা কি। ব্যাপারটা এরকম যে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ডিভোর্সের প্রধান কারণ কি, আপনি কি বলবেন? নিশ্চয়ই এটাই বলবেন, ডিভোর্সের প্রধান কারণ হলো বিয়ে। তাই ডিভোর্স সম্পর্কে জানতে হলে বিয়ে সম্পর্কে আগে জানতে হবে। তেমনি মেকানিজম অফ হার্ট ফেইলিওর সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে হার্ট ফেইলিওর কি। এক কথায় যদি বলি হার্ট ফেইলিওর কি, তাহলে বলতে হবে যে যখন হার্ট পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাম্প করতে পারে না, তখন যে কন্ডিশন ডেভেলপ করে আলটিমেটলি তাকেই হার্ট ফেইলিওর বলে। এখন আসি মেকানিজমে। আমি হার্ট ফেইলিওরকে অ্যাডমিশন টেস্ট দিবে এমন কোনো পরীক্ষার্থীর ফেইলিওরের সাথে তুলনা করতে পারি। আজব না? সত্যি আজব। পরীক্ষার্থীর এক্সামে ফেল করার আমি 6টি কারণ ধরে নিলাম, এবং এই 6টি কারণই হার্ট ফেইলিওরের জন্য দায়ী। তো চলুন দেখা যায় কি সেই 6টি কারণ। প্রথম কারণটি হলো পরীক্ষার্থীর প্রিপারেশন পর্যাপ্ত নয়, কিংবা পরীক্ষার্থীর পথে বাধা, কিংবা একেবারেই অসচ্ছল পরিবার থেকে এসেছে, কিংবা পরিবারের চাপ, অথবা ভুলভাবে প্রিপারেশন নেওয়া, কিংবা অল্প বয়সেই রিলেশনশিপে জড়িয়ে পড়া। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এগুলোর সাথে হার্ট ফেইলিওরের কি সম্পর্ক আছে? চলুন দেখা যাক সম্পর্কটা। অ্যাডমিশন টেস্টে ফেলে প্রথমে বললাম যে এক্সামে ব্যক্তিগত প্রিপারেশন অন্যদের তুলনায় কম, এজন্যই সে ফেল করে যেতে পারে। ঠিক তেমনি হার্টের ভেন্ট্রিকলের কন্ট্রাক্ট করার ক্ষমতা, মানে তার নিজস্ব যে ক্ষমতা, সেটা যদি কম থাকে তাহলে হার্টও ফেল করে যেতে পারে, যেটাকে আমরা মেডিকেলীয় পরিভাষায় বলছি রেডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি। এখন আসি কন্ট্রাক্ট করার ক্ষমতা কেন কমে যায়। আর এদিকে পরীক্ষার্থী ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিল, তার খাওয়া দাওয়া হঠাৎ করে কমিয়ে দিল, সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল, একটা সময় গিয়ে হসপিটালাইজড হতে হলো, প্রিপারেশন আর নিতে পারলো না। তো দেখা গেল পরীক্ষায় গিয়ে সে ফেল করে গেল। ঠিক তেমনি হার্টেরও ব্লাড দরকার, নিউট্রিশন দরকার। তো হঠাৎ করেই সে নিউট্রিশন সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, করোনারি আর্টারি ব্লক হয়ে যাওয়ার কারণে তখন ভেন্ট্রিকুলার মাসল উইক হয়ে পড়ে, তখন পর্যাপ্ত ব্লাড ও নিউট্রিশন ভেন্ট্রিকুলার মাসল পায় না, দেখা যায় যে নেক্রোস্ট হয়ে যেতে পারে তো ভেন্ট্রিকুলার মাসল। তো যাকে মেডিকেলের পরিভাষায় আমরা বলতেছি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটি হার্ট ফেইলিওরের একটি কারণ। আবার এমন হলো যে পরীক্ষার্থী খাবার ঠিক মতোই খেলো, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তখন তার প্রিপারেশন হ্যাম্পার হলো, দেখা গেল চান্সটা পেল না। ঠিক তেমনি হার্টের মাসলও উইক হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলতেছি ইনফ্লামড হয়ে যাওয়া, যেটাকে মেডিকেলীয় পরিভাষায় বলতেছে যে মায়োকার্ডাইটিস ডেভেলপ করে। তো মায়োকার্ডাইটিস ডেভেলপ করলে যা পরবর্তীতে হার্ট ফেইলিওরের কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পারলাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা মায়োকার্ডাইটিসের কারণে রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি হয়ে থাকে, যেটি হার্ট ফেইলিওরের প্রথম কারণ। এবার আসি দ্বিতীয় কারণে। বলেছিলাম পরীক্ষার্থী ফেল করেছে কারণ যাতায়াতে বাধা। কারণে পরীক্ষার্থী যে এলাকায় থাকে সেখানে হরতাল, অবরোধ, বিক্ষোভের কারণে সকল যোগাযোগ বন্ধ, অথচ তার প্রিপারেশন কিন্তু একদম পরিপূর্ণ ছিল, কিন্তু সে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারলো না, আলটিমেটলি তার রেজাল্টটা ফেইল আসলো। ঠিক তেমনি হার্টের ক্ষেত্রেও তার ভেন্ট্রিকুলার কন্ট্রাক্ট করার ক্ষমতা একদম পরিপূর্ণ, কিন্তু পথিমধ্যে বাধা, অর্থাৎ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় বাধা, যেটাকে মেডিকেলীয় পরিভাষায় বলছি ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। এখন এই পথে বাধা মানে আমরা বুঝতে পারি যে লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে ব্লাড যাওয়ার কথা, কিন্তু ভেন্ট্রিকলের কন্ট্রাক্টিলিটি ঠিক থাকা সত্ত্বেও অ্যাওর্টার যে ভাল্ব রয়েছে, অ্যাওর্টিক ভাল্ব, সেটা স্টেনোসড হয়ে যায়, অর্থাৎ ন্যারো হয়ে যায়। এই জন্য ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারলেও অ্যাডিকুয়েট ব্লাড পাস করতে পারে না। আবার
সিস্টেমিক হাইপারটেনশন থাকলেও আর্টারির মধ্যে প্রেসার বেশি থাকার কারণে অ্যাডিকুয়েট কন্ট্রাক্ট করার ক্ষমতা থাকলেও লেফট ভেন্ট্রিকলের কিন্তু যথেষ্ট পরিমাণ ব্লাড পাস করতে পারে না, কারণ আর্টারির মধ্যে প্রেসারটা বেশি থাকে। অ্যাওর্টিক স্টেনোসিস আর সিস্টেমিক হাইপারটেনশন এই দুটি লেফট হার্ট ফেইলিয়ারের জন্য দায়ী। আবার রাইট হার্ট ফেইলিয়ারের ক্ষেত্রে রাইট হার্ট থেকে অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন পালমোনারি ট্রাঙ্কে যাওয়ার কথা, ঠিক সে সময়ে পালমোনারি ভালভ স্টেনোসড হয়ে যায় অর্থাৎ ন্যারো হয়ে যায়, যেখানে রাইট ভেন্ট্রিকল অ্যাডিকুয়েট কন্ট্রাক্ট করার ক্ষমতা থাকলেও সঠিক পরিমাণ ব্লাড পাস করতে পারে না পালমোনারি ট্রাঙ্ক দিয়ে। এছাড়াও পালমোনারি ট্রাঙ্কের ভেতরে বা পালমোনারি আর্টারির ভেতরে প্রেশারটা বেশি থাকে, যেটাকে আমরা বলতেছি পালমোনারি হাইপারটেনশন থাকার কারণে রাইট হার্ট বা রাইট ভেন্ট্রিকল অ্যাডিকুয়েট কন্ট্রাক্ট করতে পারলেও পর্যাপ্ত পরিমাণ ব্লাড লাংসে যেতে পারে না। তো এই জন্য পালমোনারি হাইপারটেনশন এবং পালমোনারি ভালভ স্টেনোসিস দুটি রাইট হার্ট ফেইলিয়ারের কারণ। তো এই বিষয়গুলি করে থাকে যেটা হার্ট ফেইলিয়ারের জন্য দায়ী। এবার আসি তৃতীয় কারণে। মনে করি এমন পরীক্ষার্থীর কথা যার প্রিপারেশন ভালো, অর্থাৎ ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে ঠিক মতো, রাস্তায় কোনো বাধা নেই অর্থাৎ আউটফ্লো কোনো অবস্ট্রাকশন নেই, কিন্তু সে এতটা অসচ্ছল যে সে যে ফ্লো নিয়ে এগোচ্ছিল কিন্তু তার পরিবার তাকে সাপোর্ট করতে পারছিল না। এখন পরীক্ষা দিতে যাবে অথচ তাকে পরীক্ষা দিতে যাওয়ার মতো টাকা নেই। বর্তমান সমাজ তাকে বলবে পরাজিত অর্থাৎ ফেইলিওর। এখন বলবেন এটার সাথে হার্ট ফেইলিওরের মিল কোথায়? আছে, কারণ দেখুন হার্টের ভেন্ট্রিকল ঠিক মতো পাম্প করছে, পথে কোনো বাধা নেই অর্থাৎ আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন নেই, কোনো অ্যাওর্টিক স্টেনোসিস নেই, কোনো হাইপারটেনশন নেই, কিন্তু এমন সময় অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতে পারছে না অসচ্ছলতার কারণে। আর এই অসচ্ছলতাই হলো বাধা। মানে এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে রয়েছে ভালভ, যে আমরা যদি রাইট অ্যাট্রিয়াম থেকে যদি রাইট ভেন্ট্রিকলে যখন ব্লাডটা যাবে তখন সেটা ট্রাইকাসপিড ভালভকে অতিক্রম করে যাবে, কিন্তু এই ট্রাইকাসপিড ভালভ যদি ন্যারো হয়ে যায়, স্টেনোসড হয়ে যায়, তাহলে কিন্তু রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে পর্যাপ্ত ব্লাড যাবে না। আবার লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যদি মাইট্রাল ভালভ স্টেনোসড হয়ে যায়, মাইট্রাল যেটাকে আমরা বলছি মাইট্রাল স্টেনোসিস, মানে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে পর্যাপ্ত ব্লাড না যায়, তাহলে ভেন্ট্রিকল পর্যাপ্ত ব্লাড সেন্ড করতে পারবে না। আর এটাকেই আমরা বলছি যে ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন, আর যেটা হার্ট ফেইলিয়ারের জন্য দায়ী। এবার আসি চতুর্থ কারণে, যেখানে পরীক্ষার্থীর প্রিপারেশন ভালো অর্থাৎ ভেন্ট্রিকুলার কন্ট্রাক্ট করার ক্ষমতা ভালো, যাতায়াতে কোনো বাধা নেই অর্থাৎ ভেন্ট্রিকুলার আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন নেই, আবার পরিবারও অসচ্ছল নয় অর্থাৎ ভেন্ট্রিকুলার ইনফ্লোতে কোনো অবস্ট্রাকশন নেই, কিন্তু পরিবার তার উপর চাপিয়ে দিয়েছে পড়াশোনা, এতটাই চাপে রেখেছে যে পরীক্ষার আগের রাত পর্যন্ত হিউজ লোড দিয়ে পড়াশোনা করাচ্ছে। দেখা যাচ্ছে পরীক্ষার হলে সবকিছু একেবারে উগরে দিচ্ছে, এমনকি ছোটবেলা থেকে শিখে আসা বা ছোটবেলা থেকে করে আসা ভুলগুলোও করে এসছে পরীক্ষায়। আলটিমেটলি রেজাল্টটা ফেলই হয়েছে তার জন্য। এখন দেখি হার্টের সাথে বিষয়টা কিভাবে মিলে যায়। যদিও এই সম্পূর্ণ বিষয়টাকে মেডিকেলীয় পরিভাষায় বলছে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। আমরা জানি হার্টের ব্লাড ফ্লোটা ওয়ান ওয়ে মুভমেন্টে চলে, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাবে, লাংস থেকে আবার লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে আবার লেফট ভেন্ট্রিকলে যাবে, আবার লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে আবার পুরো বডিতে চলে যাবে, সাইক্লিক্যাল অর্ডারে চলবে। কিন্তু এর ব্যত্যয় ঘটে যখন লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টা দিয়ে যাওয়ার সময় উগরে দেয়, মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। অর্থাৎ যখন ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার ভিতর দিয়ে যাবে তখন সেটা পুরো বডিতে চলে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ব্লাড ব্যাকফ্লো হবে, অর্থাৎ অ্যাওর্টা থেকে আবার লেফট ভেন্ট্রিকলে কিছু ব্লাড ব্যাক করবে, যেটা কিন্তু নর্মালি করার কথা ছিল না। আর এই যে ব্যাক করতেছে বা রিগার্জিটেট করতেছে, এটাকেই বলতেছি আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশন। আবার ঠিক তেমনিভাবে ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে ওই সময়টাতে মাইট্রাল লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন মাইট্রাল ভালভটা ক্লোজ থাকার কথা, কিন্তু যখন এই কন্ট্রাক্ট করার সময় মাইট্রাল ভালভটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ যখন লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে তখন কিছুটা ব্লাড আবার লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামে, কিন্তু এটাকে নর্মালি যাওয়ার কথা না, কারণ লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, কখনোই লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যাওয়ার কথা না। তো এই কন্ডিশনটাকে আমরা বলতেছি মাইট্রাল রিগার্জিটেশন। এছাড়া ছোটবেলা থেকে করে আসা ভুলগুলো পরীক্ষায় করেছে, এটা বলতে বোঝাচ্ছি
জন্মগত যে হার্টের রোগ, যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, সাধারণত দুটি অ্যাট্রিয়ামের মাঝে কোনো কমিউনিকেশন নাই, আবার কোনো দুটি ভেন্ট্রিকলের মাঝেও কোনো কমিউনিকেশন থাকে না। কিন্তু যখন জন্মগতভাবে এই অ্যাবনর্মালিটি থাকে, তখন হার্ট লেফট ভেন্ট্রিকল ও লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইটে চলে যায়। তখন হার্ট অ্যাডিকুয়েট ব্লাড পাম্প করতে পারে না, যে কারণে অ্যাওর্টিক রিগার্জিটেশন, মাইটাল রিগার্জিটেশন কিংবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকার কারণে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হয়, যেটি হার্ট ফেলিওরের জন্য দায়ী। এরপরে আসি পঞ্চম কারণে। এটা হলো ভুলভাবে প্রিপারেশন নেওয়া, অর্থাৎ প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়ে পড়াশোনা না করে একদিনে 8 থেকে 10 ঘন্টা পড়লাম, বাকি 7 দিন খবর নাই, এভাবে রিদম ছাড়া পড়লে পরীক্ষায় নিশ্চিতভাবে ফেল করতে হয়। তো ঠিক তেমনি হার্টের ক্ষেত্রেও রিদম ছাড়া হার্ট পাম্প করলে গ্র্যাজুয়ালি ইট টার্নস ইনটু হার্ট ফেলিওর, যেটাকে আমরা বলছি অ্যারিথমিয়া। তো এই অ্যারিথমিয়াটা পাওয়া যায় যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, অর্থাৎ এলোমেলো রিদমে অ্যাট্রিয়াল চেম্বার বিট করবে, অথবা ট্যাকিকার্ডিয়া থাকলে, মানে হার্ট রেট বেশি যদি থাকে, অথবা কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে, যেমন ইলেকট্রিক্যাল সিগন্যাল আপার চেম্বার থেকে লোয়ার চেম্বারে যাবে না। তো এগুলোই ছিল রিদম নষ্টের কারণ, যা পরবর্তীতে হার্ট ফেলিওরের রূপ নেয়। এরপর আসি ষষ্ঠ আর সর্বশেষ কারণে, যেখানে অ্যাডমিশনে ফেল করার কারণই হলো অল্প বয়সে রিলেশনশিপে জড়িয়ে পড়া। ব্যাপারটা একটি কাকতালীয় না, মানে বকতালীয় ঘটনার মতো, উইদাউট হার্টিং এনিওয়ান। ধরি পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষা, এদিকে তার অত্যাধুনিক গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলল, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকে আজই আমাকে বিয়ে করতে হবে, আমি না তোমার শয়নে স্বপনে চারিদিকে বিরাজ করি। তখন পরীক্ষার্থী বাবা মার কথা ভুলে গিয়ে পরীক্ষা বাদ দিয়ে চলে যায়। তার অ্যাডমিশনের টেস্টের রেজাল্ট আসে, কিন্তু পাস আসে না, ফেল। এখন যদি বলেন এটার সাথে হার্ট ফেইলিয়ারের কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। উইথ ডিউ রেসপেক্ট, সেই পরীক্ষার্থীর শয়নে স্বপনের চতুর্দিকে যেমন বিরাজ করছিল রিলেশনশিপ, ঠিক তেমনি হার্টেরও চারিদিকে অবস্থান করছে পেরিকার্ডিয়াম। শয়নের স্বপনে চারিদিকে অবস্থান করছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম, অর্থাৎ এই পেরিকার্ডিয়াম যদি ইনফ্লামড হয়ে হার্টকে কনস্ট্রিক্ট করে ফেলে, তাকে আমরা মেডিকেলীয় পরিভাষায় বলছি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আর হার্ট আর পেরিকার্ডিয়ামের সম্পর্কের মাঝে যদি বিশ্বাসের মধ্যে জল ঢুকে যায়, অর্থাৎ পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেট হয়, তাহলে হার্টের উপর প্রেশার পড়ে যায়, যাকে বলছি কার্ডিয়াক টেম্পোনেট। এরপরে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এখন মনে করে দেখেন, আমি প্রথমে বলেছিলাম ডিভোর্স প্রধান কারণই হলো বিয়ে, এখন তো বোঝা যাচ্ছে ব্যাপারটা। এখন হার্টের জীবন স্থবির হয়ে যায় এই ডিভোর্সের কারণে। স্থবির হয়ে যাওয়া মানে এর ভেন্ট্রিকলগুলো স্টিফ হয়ে যাওয়া, আর এই ভেন্ট্রিকল স্টিফ হয়ে যাওয়ার মেডিকেলীয় পরিভাষায় আমরা বলছি রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তো 3টি বিষয় আমরা জানতে পারলাম, যে এখানে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি আর কার্ডিয়াক টেম্পোনেট, এইগুলো হার্টের ডায়াস্টোলিক ফাংশনকে হ্যাম্পার করে। আর এই ডায়াস্টোলিক ডিসফাংশন হওয়ার কারণে আলটিমেটলি হার্ট ফেইলিওর ডেভেলপ করে যেতে পারে। এভাবে পরীক্ষার্থীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার, যেমনটি হার্টের উপর নেমে এসেছিল। অতঃপর জীবনমুখী হার্ট ফেইলিওরের গল্পটি শেষ হলো। ধন্যবাদ।